বল কি কি আলোচনা হলো প্রথম থেকে একবার রিকল কর। প্রথম দিন আলোচনা হলো আধানের কোয়ান্টায়ন আর কুলম্বের সূত্র। তারপরের দিন তড়িৎ বিভব। তারপরে তড়িৎ চালক বল। আজকে আলোচনা করব ওহমের সূত্র। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এই ওহমের সূত্র দিয়ে অনেক গাণিতিক সমস্যা তোরা পাবি, মানে প্রবলেম আসবে, থাকবেই। তো ওহমের সূত্রটা ভালো করে বুঝতে হবে। আজকে আলোচনার বিষয় হবে ওহমের সূত্র আর তার সাথে রোধ, এই দুটোকে আলোচনা করব। দেখ তবে ধর একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে আধান পাঠাতে হবে। তাহলে আধান পাঠানোর জন্য কিসের প্রয়োজন? উচ্চ বিভব আর নিম্ন বিভবের প্রয়োজন, মানে বিভব পার্থক্যের প্রয়োজন, তাই তো? ধর এই জায়গাটা হাই পোটেনশিয়াল, উচ্চ বিভব, আর এখানে লো পোটেনশিয়াল, নিম্ন বিভব। তাহলে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ থেকে নিম্নের দিকে যাবে, অর্থাৎ এই দিকে ধনাত্মক আধান ফ্লো করবে। আধান ফ্লো করবে মানে একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাবি তুই। আধান ফ্লো করছে, আগের দিন সংজ্ঞা পড়েছিলি, একক সময়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ মাত্রা বলি। তো সেই তড়িৎ প্রবাহ মাত্রা আই, মানে যেটাকে আমরা কিউ বাই টি বলতে পারি, এটা এর মধ্যে দিয়ে ফ্লো করছে। বুঝতে পেরেছিস? এই বিন্দুর বিভব আছে ভি এ ধরে নে, আর এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। তাহলে বিভবের যে ডিফারেন্স, দ্যাট ইজ ভি এ মাইনাস ভিবি, তাই তো রে? এই বিভবের ডিফারেন্স আমি যত বেশি করব, আধান কিন্তু তত বেশি প্রবাহিত হবে। আধান যত বেশি প্রবাহিত হবে, কারেন্ট তত বেশি হবে। বুঝতে পারছিস? বিভবের পার্থক্য যত বেশি করব, কারেন্টের প্রবাহ তত বেশি হবে। উচ্চতার পার্থক্য যত বেশি করব, জলের প্রবাহ তত বেশি হবে। বুঝতে পারলি? সেম জিনিস। তাহলে আমি বলতে পারি যে বিভবের পার্থক্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। পারি কিনা এটা বলতে আমরা? ওকে। এই ভি এ মাইনাস ভিবিটাকে নর্মালি ভি বলে দিই, তুই বুঝে যাবি ভি মানেই বিভব পার্থক্য। ঠিক আছে? এই প্রপোর্শনাল সাইনটাকে সরাতে গেলে একটা কনস্ট্যান্ট আছে। যখনই আমরা এই প্রপোর্শনাল সাইনকে সরিয়ে দেবো, এখানে সমান চিহ্ন দিব, তখন একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। আমি কনস্ট্যান্টটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? এই যে আর, এই আরটার নাম দেওয়া হয়েছে রোধ। কি নাম দেওয়া হয়েছে এটার? রোধ। এটা হচ্ছে মেটেরিয়ালের প্রপার্টি, মানে এই পরিবাহীটা কোন উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের উপর নির্ভর করছে, সাথে তার আকারের উপর নির্ভর করছে। বলছি ওগুলো ধীরে ধীরে আমি। তো এখানে আমি কি দেখলাম, যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। এই লাইনটা বলেছেন বিজ্ঞানী ওহম। ওহম একজনের নাম। ঠিক আছে? তো বিজ্ঞানী ওহম বলেছেন যে তাপমাত্রা বা অন্য কোনো ভৌত অবস্থা, কোনো রাসায়নিক অবস্থা, এই সমস্ত কিছু যদি অপরিবর্তিত থাকে, এই পরিবাহীটার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, বা অন্য কোনো অবস্থা চেঞ্জ হচ্ছে না, কঠিন থেকে তরল হয়ে যাচ্ছে না, যদি এরকম কন্ডিশনগুলি এখানে চেঞ্জ না হয়, তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হবে। কি বুঝতে পারলি? ওহমের সূত্র বলছে এই লাইনটা। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ক্লিয়ার? তো সেটা দিয়ে আমি শুরু করলাম, প্রপোর্শনাল সরিয়ে কনস্ট্যান্ট নিয়ে আসলাম, এর নাম কি দিলাম? আর। এটাকে বলা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। কি বলা হচ্ছে এটাকে? ওহমের সূত্রের গাণিতিক রূপ, যেখানে ভি মানে বিভবের পার্থক্য, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এবং আর এর নাম দিয়ে দিয়েছি আমি রোধ। বুঝতে পারলি? নতুন একটা রাশিমালা চলে আসলো না, রোধ, নতুন একটা রাশি। এই রোধের মানটা কনস্ট্যান্ট যদি তুই একটা ফিক্সড মেটেরিয়াল নিস তবে। ঠিক আছে? এই রোধের মানটা কনস্ট্যান্ট থাকে। রোধ নিয়ে আলোচনা করব তার আগে আমি এই বিষয়টাকে লেখচিত্রের মধ্যে একটু প্লট করতে চাইছি। দেখ, তোরা লেখচিত্র তো এঁকে নিয়েছিস আগে, একদিকে এক্স অ্যাক্সিস থাকবে আর একদিকে ওয়াই অ্যাক্সিস থাকবে, তাই তো? আমি এক্স অ্যাক্সিসের দিকে ভি কে রাখছি, আর ওয়াই অ্যাক্সিসের দিকে আই কে রাখছি। এক্স অ্যাক্সিসে কাকে রাখলাম? ভি। ওয়াই অ্যাক্সিসে কাকে রাখলাম? আই। তাহলে এখানে যদি লেখচিত্রটা ড্র করতে যাই কেমন হবে দেখতে, সেই লেখচিত্রটা বোঝার জন্য তোদেরকে
আগে জানতে হবে একটা সমীকরণ। সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু mx। মন দিয়ে শোন, যদি এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হতো তাহলে আমি y ইকুয়াল টু mx হিসেবে লিখতাম। যদিও এখানে x এর পরিবর্তে v আছে, এখানে y এর পরিবর্তে i আছে, ঠিক আছে। ইন জেনারেল হচ্ছে এই সমীকরণ। যদি কোনো সমীকরণের চেহারা এরকম হয় y ইকুয়াল টু mx, তুই ধরে নিবি ওই সমীকরণটা সরল রেখাই হবে। আমরা ক্লাস 11-এ যখন উঠবো তখন ম্যাথামেটিক্সে করব সরলরেখার সমীকরণ, অনেকগুলো সমীকরণ পাবো আমরা, তার ভিতরে এটা একটা সমীকরণ y ইকুয়াল টু mx। এটা তোদের এখন বলা নেই, তোদেরকে মুখস্থ করতে হয়, আমি জাস্ট বলে দিলাম যেন তুই এই চেহারাটা দেখতে গেলে বুঝে যাস যে হ্যাঁ সরল রেখার সমীকরণ করতে হবে। বুঝতে পারলি? এবং কেমন সরল রেখা? মূল বিন্দুগামী সরল রেখা। যখনই এই চেহারা আসবে তখন মূল বিন্দুগামী। যদি এর সাথে প্লাস দিয়ে কিছু থাকতো, প্লাস সি, তাহলে সেটা মূল বিন্দুগামী হতো না, ঠিক আছে। তো এরকম চেহারা থাকতে গেলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটার দিকে একবার তাকা আর এটার দিকে একবার তাকা, সেম সেম লাগছে না? লাগছে তো। y এ তুই কাকে রেখেছিস? i কে। x এ কাকে রেখেছিস? v কে। তাহলে i আর v এর মধ্যে সম্পর্ক বুঝতে পারছিস? r-টাকে ওদিকে নিয়ে চলে যা, 1/r। করা যাবে না এরকম? করা যাবে তো। তার মানে এই সমীকরণটা এটার সাথে মিলে যাচ্ছে। যদি ওটার সাথে মিলে যায় তাহলে আমি এটাকে মূল বিন্দুগামী সরলরেখা বলে দিতে পারবো এরকম ভাবে। বুঝতে পারলি কিনা বল? কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, সব মেটেরিয়াল এই সূত্র মেনে চলে না। বিশেষ করে যে সমস্ত মেটেরিয়ালগুলো পরিবাহী, মানে পরিবহন করতে পারে, কন্ডাক্টর, তারা এই সূত্র মেনে চলে, বাকিরা এই সূত্র মেনে চলে না। তো যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলবো ওহমীয় পরিবাহী। যারা ওহমের সূত্র মেনে চলবে তাদেরকে কি বলবো? ওহমীয় পরিবাহী। তাহলে এই যে লেখচিত্রটা, এটা কার? এটা হচ্ছে ওহমীয় পরিবাহীর লেখচিত্র। তাহলে যারা মেনে চলে না তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো অওহমীয় পরিবাহী। ঠিক আছে, তাদেরকে কি বলবো? অওহমীয় পরিবাহী, মানে তারা পরিবাহী, ওহমের সূত্র মেনে চলে না। তাদের ক্ষেত্রে লেখচিত্র যেমন তেমন হতে পারে। একটা লেখচিত্র এরকম হতে পারে, এরকম হতে পারে, হুম? একটা লেখচিত্র এরকম এরকম হতে পারে। মোট কথা ওহমের সূত্রতে যা আছে সেটা যেন না হয়। বাকি যেমনই কার্ভ থাকবে, যদি ভি ভার্সেস আই গ্রাফ দিয়ে দেয় তুই বুঝে যাবি যে ওটা অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী, ঠিক আছে। ওহমীয় পরিবাহী কাদেরকে বলে? সাধারণত যারা সুপরিবাহী পদার্থ। সুপরিবাহী পদার্থ মানে যারা সহজেই তড়িৎ পরিবহন করে, লোহা, তামা, তাই তো, এই সমস্ত জিনিসগুলো, পিতল। তো এরা যারা তড়িৎ পরিবহন করতে পারে সহজে, তাদের ক্ষেত্রে আমরা ওহমীয় পরিবাহী, তাদেরকে আমরা ওহমীয় পরিবাহী বলবো, এবং তারা ওহমের সূত্র মেনে চলবে। কিছু কিছু পদার্থ আছে যারা ওহমের সূত্র মেনে চলে না। একটা এক্সাম্পল দিই, প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে তো কারেন্টই যেতে চায় না, ও তো অন্তরক পদার্থ, কুপরিবাহী, তাহলে ওটা অহমীয় পরিবাহী। এরকম আরো কিছু উদাহরণ আছে। অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী সম্পর্কে আমরা এখন এত কিছু পড়বো না, কারণ অর্ধ পরিবাহী আমাদের সিলেবাসে নেই, ক্লাস 12-এ আছে, তখন গিয়ে পড়বো। তো অর্ধ পরিবাহী অহমীয় পরিবাহী, হ্যাঁ, পরিবাহীর মতো আচরণ করে না। অর্ধ পরিবাহীর মধ্যে আছে সিলিকন, সিলিকন নাম শুনেছিস তোরা, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এই সমস্ত জিনিসগুলো এরা হচ্ছে অহমীয় পরিবাহী। বুঝতে পারলি? একটা দুটো করে উদাহরণ বইয়ে লেখা আছে, সেই উদাহরণগুলো পড়তে হবে আর এই গ্রাফটা জানতে হবে। ক্লিয়ার হলো? আমি আর একটা অ্যাডভান্স বিষয় তোদেরকে একটু বলে দিচ্ছি, শোন। এই যে লেখচিত্রটা ড্র করেছি, এটা এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করেছে না? হুম? যদিও ত্রিকোণমিতি শেখায়নি তোদের এখনো, একটু জেনে রাখ। এই অ্যাঙ্গেলটার যদি ট্যানজেন্ট করি ট্যান থিটা, যখন ত্রিকোণমিতি করাবো তখন বুঝে যাবি। যদি এই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট করি ট্যান থিটা, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে জানিস? এটা রিপ্রেজেন্ট করবে ওয়াই বাই এক্স কে। সবসময় এই ফর্মুলাটা মনে রাখবি। কোনো একটা সরলরেখার নতি, এটাকে কি বলা হয়? নতি। এই নতিটা কাকে রিপ্রেজেন্ট করে? ওয়াই বাই এক্স কে। এই সমীকরণ অনুযায়ী ওয়াই মানে তো আই, তাই না? আর এক্স মানে ভি। তাহলে আই বাই ভি হয়ে গেল। আই বাই ভি, তুই এখানে দেখ, আই বাই ভি করলে কি আসবে? আই, নিচে ভি করলে কি আসবে? 1/r। তার মানে এখানকার নতি কাকে রিপ্রেজেন্ট করছে? 1/r কে। অর্থাৎ নতি থেকে কিন্তু আমরা রোধ বের করে নিতে পারবো। হুম। এই চ্যাপ্টারটা আবার যখন আমি রিভাইজ করাবো ত্রিকোণমিতি হয়ে যাওয়ার পর, তখন আমি এই ধরনের প্রবলেমগুলো তোকে বোঝাবো। কারণ এখন তো ট্যান ফ্যান কিছু বুঝিস না, এগুলো সময় লাগবে।
তো ওগুলো হয়ে যাবে, তারপর আমি তখন এই জিনিসগুলোতে আবার আসবো ফিরে। তা আপাতত এটাকে স্কিপ করে চলে যাচ্ছি। ঠিক আছে, কোথায় কোথা থেকে ঘুরে গেছিলাম? এখান থেকে রোধ। রোধ রাশিটার সম্পর্কে আমি তোদেরকে কিছু বলিনি, আর শুধু বলেছিলাম কনস্ট্যান্ট, তাই না? রোধকে তুই নর্মালি এরকম ভাববি যে এটা হলো এক ধরনের বাধা, তড়িৎকে প্রবাহিত হওয়ার পথে বাধা। যে পরিবাহী যত বেশি বাধা দেবে তার রোধ তত বেশি, যে যত বেশি বাধা দিবে তার রোধ তত বেশি। একটা অন্তরক পদার্থ বা কুপরিবাহী পদার্থ সে তো তড়িৎকে যেতেই দেয় না, তার মানে ওর রোধ অনেক বেশি। বুঝতে পারছিস? হাই রেজিস্ট্যান্স আছে ওর মধ্যে, উচ্চ মানের রোধ আছে ওর মধ্যে, সেই জন্য ও তড়িৎকে প্রবাহিত হতে দেয় না। এই যে মাইকের ওয়্যারগুলোতে আমরা এরকম পলিথিনের কি বলে, ওর উপরে যে তারের উপরে যে পলিথিনগুলো ইউজ করছি, ব্যাড কন্ডাক্টর, কুপরিবাহী, মানে এরা তড়িৎ পরিবহন করে না, এদের মধ্যে উচ্চ রোধ আছে, হাই রোধ আছে, সেই রোধের কারণে কি করে, এরা তড়িৎ প্রবাহকে যেতে দেয় না। বুঝতে পারছিস? তাহলে যখন আমি রোধ বলবো তুই মনে মনে বাধা ভাববি, বাধা আর রোধ প্রায় সমার্থক শব্দ। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যাবে রে? ভি বাই আই। এখান থেকে দেখ রোধের সংজ্ঞা তৈরি করা যায়, যে রোধ কাকে বলে। রোধ কাকে বলে? তুই আইটাকে যদি 1 ধরে নিস তাহলে আর ইকুয়াল টু ভি হবে না, যদি আয়ের মানটা 1 হয়ে যায়। ব্যাপারটা এরকম, কোনো একটা পরিবাহীতে একক প্রবাহ মাত্রা পাঠানোর জন্য যে পরিমাণ বিভব পার্থক্যের প্রয়োজন তাকে ওই পরিবাহীর রোধ বলবো। সংজ্ঞা এখান থেকে তৈরি করছি আমি। কোনো একটা পরিবাহীতে একক তড়িৎ পাঠানোর জন্য যে পরিমাণ বিভবের প্রয়োজন তাকে কি বলবো? ওই পরিবাহীর রোধ বলবো। বুঝতে পেরেছিস? নতুন একটা রাশি, তাহলে একক তো জানতে হবে। হ্যাঁ, রোধের একক, রোধের একক, রোধের একক কি হবে? ভি এর একক বাই আই এর একক, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই ভোল্ট পার অ্যাম্পিয়ারের একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে ওহম। কি দেওয়া হয়েছে? ওহম। কি নাম দেওয়া হয়েছে? ওহম। ওহমের নাম অনুসারে। অ্যাকচুয়ালি এটা ওহম মানে সাইন নয়, এই সাইনটার নাম হচ্ছে সিগমা, গ্রিক অক্ষর সিগমা। কি এটার নাম? যেমন আমরা এক্স ওয়াই জেড এবিসিডি করছি, ওরকম ওটা একটা লেটার, সিগমা, কিন্তু এটাকে আমরা নাম দিচ্ছি ওহম, ওহমের নাম অনুসারে। অনেকে ও এইচ এম এইভাবে এককটাকে লেখে, এটা ওহম। বুঝতে পারছিস? ও এইচ এম এইভাবে যদি লিখিস তবুও চলবে। তাহলে রোধের একক কি হলো? আর ওহমের সাথে ভোল্ট আর অ্যাম্পিয়ারের সম্পর্ক দেখতে পাচ্ছিস, তাই না? যদি বলতাম 1 ভোল্ট মানেই হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 ওহম, ঠিক লিখেছি না ভুল লিখেছি? ঠিক লিখেছি? এই দেখ ভোল্ট, অ্যাম্পিয়ারটা নিচে ছিল, গুণ করে দিলাম ওর সাথে, তাহলে ভোল্ট ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইন্টু ওহম। বলা যায় কি না? আচ্ছা, এই যে সমীকরণটা, এটা গুরুত্বপূর্ণ সমীকরণ। তার কারণ হচ্ছে যদি কখনো কখনো তোকে প্রবলেম করতে দেয় আর বলে দেয় যে একটা পরিবাহীতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, পরিবাহীটার রোধ হচ্ছে 10 ওহম, তাহলে ওর দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করে নেবো এখান থেকে। কারেন্ট ইন্টু রোধ করলে বিভব পার্থক্য পেয়ে যাবো। কখনো বিভব পার্থক্য দিবে, কারেন্ট দিবে, রোধ বের করতে বলবে। কখনো রোধ দিবে, বিভব পার্থক্য দিবে, কারেন্ট বের করতে বলবে। বুঝতে পারছিস সমীকরণগুলো? তো এরকম ভাবে আমাদেরকে এগুলো ইউজ করতে হবে। আমি তো রোধের একক বের করছি, রোধের মাত্রা দরকার নেই, মাত্রারও দরকার আছে। রোধের মাত্রাটা বের করা যাক, এখানে করছি। তোরা হেল্প করবি আমাকে। রোধের মাত্রা বের করার জন্য কার হেল্প নিব? ফর্মুলা, তাই তো? মানে ওপরে লিখবো ভি এর মাত্রা আর নিচে লিখবো আই এর মাত্রা। ভি এর মাত্রা কি মুখস্থ আছে? থাকার তো কথা নয়। আচ্ছা, ভি এর মাত্রা মুখস্থ না থাকলেও চলবে, তুই ভিটাকে চেঞ্জ কর অন্য কোনো রাশিমালাতে যেটাখানে তুই জানিস। ভেরি গুড, ডাব্লু বাই কিউ। ভি কে রিপ্রেজেন্ট করব ডাব্লু বাই ডিভাইডেড বাই কিউ, আর নিচে আই তো ছিলই আগে থেকে, ডাব্লু ইকুয়াল টু কিউ ভি থেকে আসলাম এটা। ঠিক আছে, এরকম ভাবে কাজে লাগবে। আর দরকার নেই, কারণ এবার তুই পারবি। ডাব্লু মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু, কিউ মানে হচ্ছে আইটি, আর আই মানে জাস্ট আই, আই মানে আই। তাহলে কি হলো এটা সিম্পলিফাই করলে? এম এল স্কোয়ার টি পাওয়ারে -3 আই পাওয়ারে -2। দরকার নেই মুখস্থ করার। কি বোঝা গেছে? পারবো রোধের মান এইভাবে বের করতে। এইটুকু জিনিস টুকে নে, পড়তে সুবিধা হবে, তারপরে বাকিটা আবার বলছি।
এই জায়গায় এই যে ওয়ার্ডটা বললাম, এটাকে আমি ভুল উচ্চারণ করেছি, এটা সিগমা না, এটা ওমেগা। এটাকে লিখে রাখ কোথাও, এটাকে বলা হয় ওমেগা। আমি কয়েকটা গ্রিক অক্ষর লিখে দিচ্ছি যেগুলো ফিজিক্সে বারবার কাজে লাগবে, চিনে রাখবি কয়েকটা। এই চিহ্নটাকে ওমেগা বলি, এবং সেটা ক্যাপিটাল ওমেগা। এই চিহ্নটাকে বলি ওমেগা, ডাব্লুর মতো কিন্তু বাঁকানো। হুম, এটা হলো স্মল ওমেগা, ওটা ক্যাপিটাল ওমেগা, এটা স্মল ওমেগা। সিগমা হচ্ছে এই সাইনটা, এটা হলো সিগমা, এটা ক্যাপিটাল সিগমা। আর একটা সিগমা হয়, সেইটা হলো এই রকম স্মল সিগমা। এই কয়েকটা লিখে রাখ, কারণ ফিজিক্সে বারবার এগুলো চলে আসবে টার্মগুলো। গ্রিক অক্ষরের নামগুলো জেনে রাখ। আলফা বিটা গামা তো জানিস, ওটা আর বললাম না, বারবার ইউজ হয়। আচ্ছা এবার দেখ, আমরা এখানে সংজ্ঞা তো পড়লাম যে রোধ কাকে বলে, রোধের এককে দেখলাম ওহম, তাই না? রোধের এসআই একক ওহম, আর সিজিএস একক স্ট্যাট ওহম, জানিস এটা সবাই। এবার শোন, সম্পর্ক বের করা যাবে, আমি আর সম্পর্ক বের করতে গেলাম না, তুই এখানে ওই ভোল্ট অ্যাম্পিয়ারকে কনভার্ট করে করে নিতে পারবি, এটা অনেকবার হয়ে গেছে এরকম ভাবে করা। এবার শোন, এক ওহম বলতে কি বোঝো, এক ওহমের সংজ্ঞা কি, তুই সমীকরণ থেকে সংজ্ঞা দিবি। এক ওহম মানে কি, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। মানে এরকম বলতে পারিস না, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানোর জন্য যদি 1 ভোল্টের প্রয়োজন পড়ে বিভব পার্থক্যের, তাহলে ওই পরিবাহীর রোধকে বলবো 1 ওহম। সিম্পল। এটাই সিজিএস এ যদি বলে, তাহলে 1 স্ট্যান্ড অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানোর জন্য যদি 1 স্ট্যান্ড ভোল্ট বিভব পার্থক্যের প্রয়োজন পড়ে, তাহলে সেই পরিবাহীর রোধকে বলবো 1 স্ট্যান্ড ওহম। কি বুঝতে পারলি? এইভাবে সংজ্ঞাটা দিতে হয় আর কি। এখন আমরা দেখব রোধের নির্ভরতা, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটা পরিবাহীর রোধ সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধ মানে আমি কি বলেছি, বাধা, তাই তো? রোধ নির্ভর করবে 1 নাম্বার দৈর্ঘ্যের উপর। কার দৈর্ঘ্য? যে পরিবাহীটা নিয়েছি সেই পরিবাহীটার দৈর্ঘ্যের উপর। কিভাবে নির্ভর করবে পরিবাহীটার দৈর্ঘ্যের উপর? দেখ, আমি একটা বাস্তব উদাহরণ দিই। এরকম একটা পাইপ আছে, জলের পাইপ, আর একটা এরকম পাইপ আছে, জলের পাইপ। দুজনের প্রস্থচ্ছেদ সেম, মানে সেম মোটা, চওড়াটা সেম, কিন্তু এটার লেন্থ বড়। জল এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনটাতে বেশি বাধা খাবে, ওপরেরটাতে না নিচেরটাতে? নিচেরটাতে বেশি বাধা পাবে, বেশি ঘর্ষণ হবে, কারণ লম্বা আছে অনেক, বেশি দূরত্ব যেতে হচ্ছে, তাহলে এর মধ্যে বেশি বাধা পাচ্ছে। জলের প্রবাহ আর তড়িতের প্রবাহ এটাকে রিলেট করে পড়বি। জলের প্রবাহের ক্ষেত্রে যেমন পাইপটার দৈর্ঘ্য বৃদ্ধি পেতে গেলে বাধা বেশি হয়ে যাচ্ছে, সেরকম পরিবাহের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হবে, রোধ বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধ কি হবে, বৃদ্ধি পাবে। এবং এই সম্পর্কটাকে আমরা প্রপোর্শনাল সম্পর্ক বলবো, সমানুপাতিক। আর এর সাথে এল কি সম্পর্ক, সমানুপাতিক। এল যদি বেড়ে যায় তাহলে আর কি হবে, বাড়বে। কখনো ভুলে গেলে কি করবি, জলের পাইপ দিয়ে ইমাজিন করে নিবি। ঠিক আছে? এবার শোন, 2 নাম্বার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ মানে বুঝতে পারলি, প্রস্থচ্ছেদ মানে হচ্ছে এই এরিয়াটা, প্রবাহের সাথে যেটা লম্বভাবে থাকবে তাকে বলবো প্রস্থচ্ছেদ। যেমন এই পেনটার প্রস্থচ্ছেদ হচ্ছে এটা, স্লাইস করে যদি এখান থেকে কেটে দিই তাহলে এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ। ওকে, তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, ক্ষেত্রফলটা বেশি হবে না কম হবে তার উপর নির্ভর করবে। ধর এই একটা পাইপ আছে, আর ওপরে আমি আর একটা পাইপ নিচ্ছি, সেই পাইপটা সেম লেন্থেরই নিচ্ছি, যতটুকু লেন্থ এর ছিল ততটুকুই নিচ্ছি, কিন্তু বেশি চওড়া নিচ্ছি। বল জল কোনটার মধ্যে দিয়ে সহজে চলে যাবে, ওপরের মধ্যে দিয়ে সহজে চলে যাবে, তাহলে বাধা পাবে কোনটাতে, নিচেরটাতে। যত পাতলা হবে তত বাধা পাবে। জলের পাইপ নিশ্চয়ই ইউজ করেছিস কোনো না কোনো সময়, বা যদি ফুল গাছে জল দিয়েও থাকিস, তো দেখবি পাইপের মুখটাকে যদি চেপে ধরিস জলের স্পিড বেড়ে যায়, অনেক দূর পর্যন্ত চলে যায়। কেন কেন এরকমটা হচ্ছে, বাধা পাচ্ছে বেশি। যখনই তুই চাপ দিবি ফিল করতে পারবি যে জল একটা বাধা পাচ্ছে, আর যেই মুক্ত হচ্ছে অনেক দূর চলে যাচ্ছে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে বাধা কি হবে, বেড়ে যাচ্ছে।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেলে বেশি বাধা পাচ্ছে, বাধা বেড়ে যাচ্ছে, অর্থাৎ রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। এরিয়া বাড়লে রোধ কমছে, এরিয়া কমলে রোধ বাড়ছে, এটা এরিয়া। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এরিয়া। তাহলে আর প্রপোর্শনাল টু 1/a। শুধু কি এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে? না, আরো বিষয়ের উপর ডিপেন্ড করে, বইতে লেখা নেই, বাট আমি বলে দিচ্ছি শোন। তুই যদি এই দুটো সমীকরণকে এক জায়গায় লিখতে চাস, তাহলে কম্বাইন করে বলতেই পারিস যে আর প্রপোর্শনাল টু L/A। বলতে পারিস তুই এটা, আর প্রপোর্শনাল টু যৌগিক ভেদকে ইউজ করে আমরা এটা বলতে পারি। আবার ওই একই রকম ভাবে প্রপোর্শনাল সাইনকে সরিয়ে দিতে গেলে একটা কনস্ট্যান্ট চলে আসবে আবার। তাহলে প্রপোর্শনাল সাইনকে সরিয়ে সমান চিহ্ন আর একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম রো। কি নাম দিলাম? রো। রো মানে এরকম নয় কিন্তু, মানে আমরা পি লিখি এইভাবে, তাই তো? তুই কি করবি, এর মাথাটাকে এরকম করে একটু বাঁকিয়ে দিবি, ব্যাস হয়ে গেল রো। এইভাবে একে চন্দ্র লিখিস, উল্টো করে দিবি, তাহলেই হয়ে গেল রো। এটাকে কি বললাম? রো, গ্রিক অক্ষর রো। ঠিক আছে, তো এটা একটা কনস্ট্যান্ট, এবিসিডি না দিয়ে এগুলো দিয়েছে, ইন্টু L/A। এই যে রাশিমালাটা তৈরি হলো, এখানে একটা কনস্ট্যান্ট পাওয়া গেল রো। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয় এটাকে? রোধাঙ্ক। রোধ আলাদা জিনিস, রোধাঙ্ক আলাদা জিনিস। রোধ মানে হচ্ছে ক্যাপিটাল আর, আর রোধাঙ্ক মানে হচ্ছে রো। ঠিক আছে, এই রোধাঙ্কটা উপাদানের উপর নির্ভর করে, তুই কোন ধরনের উপাদান ব্যবহার করছিস, লোহার পরিবাহী ব্যবহার করছিস নাকি তামার পরিবাহী ব্যবহার করছিস, সেটার উপর ডিপেন্ড করে রো এর মান চেঞ্জ হয়ে যাবে। রো এর মান দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না, এটার মান দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না, প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ড করে না, আকারের উপর ডিপেন্ড করে না, শুধু মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে মেটেরিয়ালটা কিসের আছে। কি বুঝতে পারলি আমি কি কি বলতে চাইছি? ওকে, তাহলে আরেকটা 3 নাম্বার পয়েন্ট এটা বলা যায় যে 3 নাম্বার পয়েন্টে এই কিসের উপর নির্ভর করছে? উপাদানের উপর নির্ভর করছে, উপাদানের উপর নির্ভর করছে, তাই তো? এবং উপাদানের উপর কিভাবে নির্ভর করছে? আর প্রপোর্শনাল টু রো, কারণ রোটা উপাদানের উপর ডিপেন্ড করে, রো হচ্ছে উপাদানের একটা প্রপার্টি। ক্লিয়ার হলো এতদূর পর্যন্ত? আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, 4 নাম্বার, সেই বিষয়টা হচ্ছে উষ্ণতা। পরীক্ষাতে যদি আসে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই 4টা পয়েন্টই লিখবি। বইয়ে 2টো পয়েন্ট দেওয়া আছে, বাকি উষ্ণতা সম্পর্কে বলা আছে পরে গল্প, তবে পয়েন্ট হিসেবে উল্লেখ করা নেই, কিন্তু পরীক্ষাতে আসলে তুই 4টা পয়েন্টই লিখবি এবং এরকম পয়েন্ট পয়েন্ট করে দিবি, স্যার খুশি হয়ে যাবে, স্যার ম্যাডাম যেই দেখবেন খুশি হয়ে যাবে, বুঝতে পারবে যে হ্যাঁ তুই পুরো পয়েন্টগুলো জানিস। ঠিক আছে, ওকে। উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে এই বিষয়টা একটু বুঝতে হবে এবার। উষ্ণতা বাড়ালে রোধ বেড়ে যায় নাকি কমে যায়? এটা একটা পরিবাহী, একে আমি হিট করছি, টেম্পারেচার বাড়বে, উষ্ণতা বাড়বে। যখন এর উষ্ণতা বাড়বে, এর ভেতরে যে অ্যাটমস গুলো আছে, মলিকিউলস গুলো আছে, তারা কি করবে? ভাইব্রেশন শুরু করে দেবে। এমনি রেস্টে ছিল, এখন একে গরম করতে শুরু করেছি, তাহলে গরম করতে গেলে ওই অণু পরমাণুগুলো এনার্জি পাচ্ছে, থার্মাল এনার্জি। সেই এনার্জি পাওয়ার জন্য কি হচ্ছে, এরা ভাইব্রেট করতে শুরু করছে। এবার ধর এই পরিবাহীর মধ্যে অ্যাটমটা এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এরকম ছিল, আর ইলেকট্রন এর মধ্যে দিয়ে যেত, অবশ্যই অ্যাটমগুলোর সাথে ধাক্কাধাক্কি হতো, কিন্তু এই এখন ভাইব্রেট করতে শুরু করেছে, এরকম এরকম করে লাফাচ্ছে, এও ভাইব্রেট করতে শুরু করেছে, লাফাচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা যাওয়ার পথে বেশি ধাক্কা খাবে না? ধাক্কা খাওয়ার প্রবণতা বেড়ে গেল না? আর যত ধাক্কা খাচ্ছে মানে তত বাধা পাচ্ছে, আর যত বাধা পাচ্ছে মানে রোধ বাড়ছে। কি বুঝতে পারলি? অর্থাৎ টেম্পারেচার বাড়ানোর জন্য কি হলো, রোধ বেড়ে গেল। এটা পরিবাহীর ক্ষেত্রে। অর্ধ পরিবাহী বলে আরেকটা পদার্থ আছে, তার ক্ষেত্রে আলাদা কনসেপ্ট, তার ক্ষেত্রে উল্টো হয়ে যায়। তো শুধু এটা জেনে রাখ যে পরিবাহীর ক্ষেত্রে এরকমটা হয়। কি হয় পরিবাহীর ক্ষেত্রে? টেম্পারেচার যদি বাড়ানো যায় তাহলে তার রোধ কি হয়ে যাবে? বেড়ে যাবে। টেম্পারেচার বাড়ানো গেলে রোধ কি হয়ে যাবে? বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এরকম ভাবে কথায় তোকে লিখতে হবে। রোধ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বাড়তে গেলে রোধ কি হয়? কমে যায়। পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। আর লাস্ট পয়েন্ট, উষ্ণতার উপর ডিপেন্ড করে, বাড়লে রোধও বেড়ে যায়। বুঝতে পারলি? আচ্ছা, এই এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এবার আবার একটা নতুন টার্ম পেয়ে গেছিস, রো। যখন যখন নতুন টার্ম পেয়ে যাচ্ছে ওদের সম্পর্কে তো জানতেই হবে। তাহলে রো কে নিয়ে একটু এবার আলোচনা করব। রো এর নাম কি বললাম রে? রোধাঙ্ক। রোধাঙ্ক হচ্ছে মেটেরিয়ালের নিজস্ব প্রপার্টি। দেখ, এই যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এই সমীকরণ, এটা দিয়ে কিন্তু প্রবলেম আছে।
হ্যাঁ, এটাতে প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে, এটাতে করবো। তো এই সমীকরণটা এখান থেকে আমরা বুঝতে পারছি রোধ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে। যদি রোধাঙ্কের সম্পর্কে জানতে হয় তাহলে রোধাঙ্ক রো সমান আর ইন্টু এ বাই এল করা যাবে না? এরকমটা লেখা যাবে তো? সংজ্ঞা বানাবো, কিভাবে সংজ্ঞা বানাবো? এল কে 1 ধরে নে, এটাকে 1 ধরে নে, তাহলে রো ইকুয়াল টু কি হবে? আর হবে তো? সংজ্ঞা কি বলতে চাইছি আমি? একটা একক দৈর্ঘ্যের পরিবাহী এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী, মানে যে পরিবাহীটা নিব তার দৈর্ঘ্য কি হতে হবে? একক হতে হবে। এসআই পদ্ধতি হলে 1 মিটার, সিজিএস পদ্ধতি হলে 1 সেন্টিমিটার, এবং এর যে ক্ষেত্রফলটা আছে সেটা একক নিতে হবে। ঠিক আছে? নিতে গেলে এর দুই প্রান্তের মধ্যে যে রোধ পাবো সেই রোধটাকে বলবো ওর রোধাঙ্ক, রো। কি বুঝতে পারলি সংজ্ঞাটা? লিখতে হবে কি? বইয়ে আছে, সুন্দরভাবে বুঝতে পারবি। গল্প শুনে আরেকবার। কোনো একটা পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট নিলে ওই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ সেই রোধটাকে বলবো তার রোধাঙ্ক। হয়ে গেল না? আচ্ছা, রোধাঙ্কের একক বলতে পারবি? এখান থেকে রোধাঙ্কের একক বলতে পারবি? কি হবে রোধাঙ্কের একক? ওপরে আর এর একক ওহম, তারপরে ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তারপরে দৈর্ঘ্যের একক মিটার। কি হলো তাহলে এটা? ওহম ইন্টু মিটার, ওহম ইন্টু মিটার। এটা তো এসআই পদ্ধতি। যদি সিজিএস পদ্ধতি হতো তাহলে স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার। এই হচ্ছে একক, রোধাঙ্কের একক। রোধাঙ্কের মাত্রা এটা আমি তোদের কাজ ছাড়লাম বাড়ির জন্য, আর করে দিব না। রোধাঙ্কের মাত্রা বের করার জন্য বুঝতেই পারছিস এদিকের মাত্রাগুলো জানতে হবে। আর এর মাত্রা বের করে দিইনি আমি, মুখস্থ না থাকতে গেলে আবার বের করে নেবো আর এর মাত্রাকে, দিয়ে এখানে বসাবো। তো এটা তোদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? যে এই মাত্রাটা তোরা নিজেরা ট্রাই করবি, আমি কিন্তু পরের দিন লিখতে দিব অবশ্যই। রোধাঙ্ক সম্পর্কে বুঝতে পারলি? কারো কোনো আপত্তি আছে? নেই তো? একটু আরেকটা কথা আমি বলে দিই, শোন। এই যে পরিবাহীটা আমি নিলাম, এই পরিবাহীটার দৈর্ঘ্যটাকে বলছি একক নিতে, আর প্রস্থচ্ছেদটাকে বলছি একক নিতে। ধর আমি এসআইতেই মেজার করছি, এসআইতে বললাম দৈর্ঘ্যটা 1 মিটার আর ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। ঠিক আছে? মানে রোধাঙ্কের সংজ্ঞাটাকে বলছি। এই রোধাঙ্কের সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করবো, আর একটা ফর্ম হয় সেটাও দেখে রাখ। যদি আমি পরিবাহীটাকে এরকম সিলিন্ড্রিক্যাল শেপের না নিয়ে যদি এরকম শেপের নিতাম, নিতেই পারতাম নাকি? এরকম শেপের পরিবাহী নিতে পারতাম না? আয়তাকার শেপের আছে, যার প্রস্থচ্ছেদ হচ্ছে এটা আর দৈর্ঘ্য হচ্ছে এটা। পারতাম কিনা বল? করাই যেত। তো যদি আমি এটাকে 1 মিটার বলি আর এর এরিয়াটাকে যদি 1 মিটার স্কোয়ার বলি, দেখ এই এরিয়াটা কিন্তু বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্রাকার শেপ। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? বাহুর স্কোয়ার। বাহুর স্কোয়ারের মান কত আছে? 1। তার মানে বাহু দুটো 1 1 করে আছে। মানে এটাকেও ছেড়ে দে, এই বাহুটা আছে 1 মিটার, এই বাহুটা আছে 1 মিটার। ঠিক আছে? খেয়াল কর, একটা ঘনক তৈরি হয়ে গেছে, যে ঘনকটার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। তো এই রকমের ঘনককে আমরা বলে থাকি একক ঘনক। কি বলে থাকি? একক ঘনক। তো রোধাঙ্কের সংজ্ঞাটা দেওয়ার সময় অনেক সময় একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল না বলে ওরা বলে যে একক ঘনকের দুটো বিপরীত তলের মধ্যে রোধকে রোধাঙ্ক বলে। ভুল কিছু বলছে? একই জিনিস। যদি আমি একক ঘনক ইমাজিন করি তাহলে এই তলটার এই তলটার মধ্যে যে রোধ পাবো সেই রোধটাই হলো রোধাঙ্ক রো। ক্লিয়ার হয়েছে কিনা? তো এই সংজ্ঞাটাও দেখবি তোদের রোধাঙ্কের সংজ্ঞা হিসেবে বইতে দেওয়া আছে। ক্লিয়ার হলো এতদূর পর্যন্ত? তোদের বইতে দেখবি একটা চার্ট করা আছে, আর ওই চার্টের মধ্যে তামার রোধাঙ্ক লেখা আছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন পরিবাহী লোহার রোধাঙ্ক লেখা আছে, রূপা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন লেখা আছে। পড়বি না এগুলো, মুখস্থ করবি না এগুলো মান, দরকার নেই। ঠিক আছে? রোধাঙ্কের মান একটাও মুখস্থ করবি না। তোকে কোশ্চেনে যদি প্রবলেম যদি দেয় তাহলে কোশ্চেনে রোধাঙ্কের মান দিয়েই দিবে, অথবা বের করতে চাইবে এই ফর্মুলাটাকে ইউজ করে। কি আমার কথা বুঝতে পেরেছিস সবাই? কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আর একটা কথা,
যখন কোনো পরিবাহীর রোধাঙ্ক বলে দেয়, ধর আমি বললাম একটা এক্সাম্পল, আরবিটারি একটা নাম্বার, তামার রোধাঙ্ক, কার রোধাঙ্ক? তামা। বললাম যে তামার রোধাঙ্ক 1.76 ইন্টু 10⁻⁻11, জাস্ট বলে দিলাম। আর রোধাঙ্ক মানে ওহম ইন্টু মিটার, ওহম ইন্টু মিটার। ঠিক আছে, যদি এরকম কখনো তোকে তামার রোধাঙ্ক দেয়, তাহলে অবশ্যই ব্র্যাকেটে তার সাথে উষ্ণতাকে উল্লেখ করে দিবে। তার কারণ রোধাঙ্ক উষ্ণতার উপর ডিপেন্ড করে, উষ্ণতা চেঞ্জ হয়ে গেলে রোধাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই মেটেরিয়ালের নিজস্ব প্রপার্টি, আমি ধর তামা, তো তামার মধ্যে রোধাঙ্ক 1.76 10⁻11ই হবে, কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে। ধর এখানে পাশে লিখে দিল 20°C, তার মানে রোধাঙ্কটা যেটা দেওয়া আছে সেটা কোন টেম্পারেচারে দেওয়া আছে? 20°C। 20°C তুই যে কোনো তামা নিয়ে নে, তার রোধাঙ্ক এটাই হবে। এবার যদি টেম্পারেচার চেঞ্জ করে দেয়, রোধাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। এই কারণে বলা হয় যে কোনো পরিবাহীর রোধাঙ্ক উল্লেখ করতে গেলে তার সাথে তার উষ্ণতা উল্লেখ করে দিতে হবে। তোকে প্রশ্ন করবে যে কোনো পরিবাহীর রোধাঙ্ক উল্লেখ করার সময় উষ্ণতা কেন উল্লেখ করে, বা উষ্ণতার প্রয়োজন কেন? কারণ রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার পরিবর্তনে রোধাঙ্কের মান পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস এতদূর পর্যন্ত? আচ্ছা, লাস্ট একটা রাশিমালার কথা বলবো, তাহলে আজকের কমপ্লিট, মানে আজকের ক্লাস কমপ্লিট। শেষ রাশিমালাটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতা বলি আগে, পরিবাহিতা। পরিবাহিতা জিনিসটা কি? দেখ, পরিবাহিতাকে আমরা ওয়াই দিয়ে নাম দিতে পারি, এক এক বইয়ে এক এক রকম দেয়। ঠিক আছে, পরিবাহিতাকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এই ওয়াইটাকে লেখা হয় 1/r। আর তো চিনিস, চিনতেই পারছিস আর কে, আর কে কি বলা হয়? রোধ। রোধাঙ্ক না, রোধ। আর কে বলা হয়? রোধ। মানে রোধের অনন্যকে কি বলা হচ্ছে? পরিবাহিতা। বিষয়টা কি দেখ, এই রাশিমালাটার দিকে খেয়াল কর, আর এর মান বেড়ে গেলে ওয়াই এর মান কমছে না বাড়ছে? আর এর মান বেড়ে গেলে ওয়াই এর মান, আর বেড়ে যাওয়া মানে বাধা বেড়ে যাওয়া, বাধা বেড়ে গেলে পরিবহন কম হবে, দেখ পরিবাহিতা কমছে। আর যদি কমে যায়, ওয়াই বেড়ে যাবে। আর কমে যায় মানে কি? রোধ কমে যাচ্ছে, আর রোধ কমে গেলে পরিবহন বেশি করবে, পরিবাহিতা বাড়ছে। রিলেট করতে পারলি? পরিবাহিতার একক যদি জিজ্ঞাসা করে, তাহলে ওহমের ইনভার্স, নিচে ওহম আছে না, 1/ওহম, তার মানে ওহমের ইনভার্স। এর একক যদি তোকে জিজ্ঞাসা করে, তুই বলবি যে এর একক হচ্ছে ওহম ইনভার্স। এর মাত্রা যদি জিজ্ঞাসা করে, তাহলে আর এর মাত্রা তো বের করবি, তার উল্টো করে দিবি। আরেকটা রাশি আছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ককে রিপ্রেজেন্ট করা হয় সিগমা দ্বারা, ওই যে লিখে রেখেছি না সিগমা, সিগমা দ্বারা। এটাকে বলা হয় 1/রো। কি বলা হয় এটাকে? একটা 1/r আর একটা হচ্ছে 1/রো। রোধাঙ্কের অপোজিট পরিবাহিতাঙ্ক, আর রোধের অপোজিট পরিবাহিতা। ঠিক আছে, বলতো সিগমার একক কি হবে? এই এককটার উল্টো হবে, ইনভার্স হবে, তাই না? মানে আমি বলতে পারি ওহম ইনভার্স মিটার ইনভার্স, তাই না রে? ওহম ইনভার্স মিটার ইনভার্স বলতে পারি। দেখ, এই ওহম ইনভার্স মিটার ইনভার্সকে কত রকম ভাবে লেখা যায় একটু শুধু দেখে নে। ওহমকে ইনভার্স করেছে তো, অনেক সময় এরকম লিখে দেয়, মানে ওমেগাটাকে উল্টে দিল ইনভার্স বোঝানোর জন্য, প্রচলিত আছে, ওই জন্য আমি বলছি। ঠিক আছে, অনেকে লেখে কিভাবে? ও এইচ এম তার মাথায় ইনভার্স মিটার ইনভার্স, একই কথা, এটা মানে তো ওহমই, তো বানান করেও লিখতে পারে। আবার কেউ এরকম লিখতে পারে, ওহমের ইনভার্স বলেছে তো, তাহলে এম এইচ ও, মো আর মিটার ইনভার্স, মোহ না কিন্তু, হ্যাঁ মো, এম এইচ ও মো। তো এটাও প্রচলন আছে, মো পার মিটার বা মো মিটার ইনভার্স। বুঝতে পারলি? অনেক সময় এটাকে আবার এরকমও বলা হয়, মোটাকে সিমেন্স বলা হয়, সিমেন্স পার মিটার। এতগুলো নাম আছে, সবগুলো তোকে জানতে হবে, সবগুলোর চেহারা জেনে রাখতে হবে। ঠিক আছে, এটা খুব কমই আছে এরকম ভাবে, অতটা উল্টায় না, তবে এটা করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে। ঠিক আছে, কার একক বলেছি এগুলো সব? পরিবাহিতাঙ্কের একক, মানে রোধাঙ্কের অপোজিট। এই ছিল রোধ নিয়ে আলোচনা। এর পরের দিন আমি তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট, এগুলোর মধ্যে সম্পর্ক ডিরাইভ করব, আর এই কনসেপ্টগুলোর উপর বেস করে প্রবলেমও করাবো, যেগুলো ম্যাথামেটিক্স পরীক্ষাতে প্রচুর আসে। ঠিক আছে, টুকে নে।